এনবিআরের আন্দোলনে সুবিধাভোগী ব্যবসায়ীর ইন্ধন থাকতে পারে মন্তব্য অর্থ উপদেষ্টার। বৃহস্পতিবারও কলম বিরতির ঘোষণা কর্মীদের। পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে বিএসইসি, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে টাস্কফোর্স হবে, জানালেন বিএসইসির চেয়ারম্যান। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। অর্থ বরাদ্দ পেতে মন্ত্রণালয়ের চিঠি। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে বিগত সরকারের কিছু সুবিধাভোগী ব্যবসায়ীর ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, এখানে ব্যবসায়ীদের কিছু স্বার্থ আছে, এনবিআর একটা স্বতন্ত্র বিভাগ হবে, কর্মকর্তাদের কেরিয়ারে কোনো অসুবিধা হবে না। তিনি বলেন, কর্মস্থলে অনুপস্থিতির ফলে সারা দেশের ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানিতে প্রভাব পড়ছে। এনবিআর সংস্কার করার কারণ হচ্ছে এখানে আগে অনেক রকম অসঙ্গতি ছিল, স্বচ্ছতার অভাবও ছিল। তিনি জানান, বাজেট সহায়তা হিসেবে আইএমএফ ও বিশ্বব্যাংক থেকে অর্থ পাওয়ার পাশাপাশি রপ্তানি আয় ও রেমিটেন্স মোটামুটি ভালো হয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। অ্যাবসেনশন এটা কিন্তু ঠিক, এটা সরকারি কর্মচারী, বিশেষ এনবিআর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা স্বার্থ, এটা তো আপনার আমার ব্যাপার না, পুরা দেশের আপনার ব্যবসা বাণিজ্য, শুধু রাজস্ব ছাড়াও তো ব্যবসা বাণিজ্য, পোর্ট, ল্যান্ড পোর্ট, সে আইসিটি, এগুলো তো সব ব্যবসা বাণিজ্যের সাথে রিলেটেড, পার্সোনাল তো আছেই। অতএব আমি আশা করি ওটা কালকে, আমি বলছি এমন কোনো সমস্যা নাই পৃথিবীতে যে সমস্যার সমাধান করা যাবে। এদিকে বৃহস্পতিবার বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত অবস্থান ও কলম বিরতির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর সংস্কার আলোচনায় তাদের না রাখা সহ বিভিন্ন অভিযোগে বুধবার ও কলম বিরতি পালন শেষে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন কর্মকর্তা কর্মচারীরা। বিকেলে সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায়, 27 জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যানের অপসারণ না হলে 28 জুন এনবিআরের সব দপ্তরে কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করা হবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি এর আওতামুক্ত থাকবে। এদিকে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীদের যার যার দপ্তরে অবস্থান করে অর্থ বছরের শেষ কর্মদিবসগুলোতে রাজস্ব আদায়ে মন দেওয়ার অনুরোধ জানান অর্থ উপদেষ্টা। তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই বিসিএস, কাস্টমস, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির সাথে একাত্ম এনবিআর এর কোনো সদস্য মহোদয় থেকে শুরু করে অফিস সহায়ক পর্যন্ত কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অবসর প্রদান, বদলি, পদায়ন, প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলি বা যে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের হাজার হাজার কর্মকর্তা সম্মিলিতভাবে তা প্রতিহত করবে। এনবিআর এর চলমান কলম বিরতির বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, এনবিআর এর কর্মসূচির সবশেষ সংবাদ আমাদের জানান। যারা আন্দোলনে অংশ নিয়েছে তারা আসলে কি চাচ্ছে? জি তিথি, আপনি জানেন যে গত 12 মে থেকে কিন্তু এনবিআর এর যে বিভক্তির ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু চলমান ছিল। এরপর কিন্তু এই ব্যাপারে কিন্তু সরকার একটি প্রজ্ঞাপন জারি করে। এরপর থেকে কিন্তু যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যে কর্মচারীরা আছেন তারা কিন্তু এই দাবির মুখে এসে তারা কর্মসূচি পালন করে এবং আজকে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত কিন্তু 12টা থেকে 5টা পর্যন্ত কিন্তু এই কর্মবিরতি বা কলম বিরতি চলমান ছিল এবং আজকে তারা বিকেল 4টার দিকে তারা একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আগামীকাল বা এরপরে যে কর্মসূচি হবে তা কখন বা কিভাবে হবে তা কিন্তু জানিয়েছেন। এবং আরেকটা জিনিস বলে রাখি যে 12 মে যে এনবিআর এর বিভক্তির পর কিন্তু
তারা সরকারের সাথে কথা বলে এবং সরকার কিন্তু 25 মে একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু জানায় যে জাতীয় রাজস্ব বোর্ডের অর্থ মন্ত্রণালয়ের অধীনে সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষিত বিভাগের মর্যাদা উন্নতিকরণ সহ জাতীয় রাজস্ব বোর্ডের শক্তিশালীকরণ এবং বিভিন্ন সংশোধন আনা হবে। কিন্তু আজকের প্রেস ব্রিফিংয়ে তারা যেটা জানিয়েছেন, অর্থাৎ 1 মাস পর অর্থ উপদেষ্টা একটি সাক্ষাৎকারে নাকি বলেছেন যে এনবিআরকে 2 ভাগে বিভক্ত করা হবে। তো এই ব্যাপারে তারা আসলে আজকের প্রেস ব্রিফিংটার মধ্যে তারা আগামীকাল একটি আবারও সকাল বেলা 12টা থেকে 5টা আপনার কাছে জানতে চাইবো, আমরা জানি যে আজকে কিন্তু সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানিয়েছেন কালকে এনবিআর এর সংস্কার ঐক্য পরিষদের সাথে তার বৈঠক করার কথা রয়েছে কর্মসূচির বিষয়ে। তারপরেও আজকে নতুন করে আগামীকালকের জন্য কর্মসূচি কেন দেয়া হলো? তারা বলছেন যে আজকে অর্থ উপদেষ্টার একটি কোর্টের মাধ্যমে তারা জেনেছেন যে এনবিআর এর যে বর্তমান যে বিভক্তি আছে সেটাকে তারা চালিয়ে যাবে এবং এর বিপরীতে তারা বলছেন যে তাদেরকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাদেরকে বলা হয়েছিল যে এনবিআর বিভক্তি করা হবে না, অথবা যে সরকারের যে সংশোধন আনার কথা ছিল এনবিআরকে নিয়ে তা অব্যাহত থাকবে। এরকম একটা অর্থ উপদেষ্টার এই কথার কারণে তারা আসলে আজকে এই প্রেস ব্রিফিংটিতে বলেছেন যে তাদের এই দাবিগুলো মানা না হলে বা চেয়ারম্যানের জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল ইসলাম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাজনৈতিক অনিশ্চয়তা সহ কয়েকটি কারণে বাংলাদেশের অর্থনীতি এখনো খারাপ অবস্থায় রয়েছে বলে মনে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। তবে চ্যালেঞ্জ মোকাবেলা করে অর্থনীতির সামনে এগিয়ে যাচ্ছে বলেও জানায় সংস্থাটি। ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ অনুমোদন দেওয়ার বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠানটি। এছাড়া কঠোর আর্থিক ও রাজস্ব নীতির প্রভাব, বাণিজ্য প্রতিবন্ধকতা বেড়ে যাওয়া এবং ব্যাংক খাতে অব্যাহত চাপের কারণেও দেশের অর্থনীতি খারাপ অবস্থানে আছে বলে জানায় আইএমএফ। বিজ্ঞপ্তিতে বলা হয়, জটিল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও কিস্তির অর্থ ছাড়ের পর্যালোচনায় বাংলাদেশের অবস্থান মোটামুটি সন্তোষজনক ছিল। এখন রিজার্ভ পুনর্গঠন এবং মূল্যস্ফীতি কমানোর উপর জোর দেওয়া উচিত। আইএমএফ এর মতে বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশের লক্ষ্যে পৌঁছতে হলে টেকসই কাঠামোগত সংস্কার অনিবার্য। জীববৈচিত্র্য রক্ষায় প্লাস্টিক পণ্যের বর্জনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ ও বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, পরিবেশ ধ্বংস করে বিপর্যয় ডেকে আনা হচ্ছে। পরিবেশ সংরক্ষণে সরকার ইতিমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। কয়েকটি খাল দখলমুক্তের চেষ্টা চলছে। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রস্তুতি শুরু করেছে। পরিবেশ সংরক্ষণে সরকারের উদ্যোগগুলো সফল হওয়া প্রত্যাশা করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে গাছ রোপণ করার পাশাপাশি গাছ কাটা বন্ধ করার আহ্বান জানান। বলেন, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক 2024, বন্যপ্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার 2025 এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার 2024 দেয়া হয়। সপ্তাহে যদি 7 দিনের মধ্যে 7 দিনই প্লাস্টিক ব্যবহার করি, আমার প্রথম কমিটমেন্ট হলো নিজের কাছে, আজকে থেকে আমি 1 দিন কমিয়ে ফেলবো। 6 দিন করবো, 1 দিন করবো না। ওই দিন আমার প্লাস্টিক ফ্রি ডে। তরুণরা এটা সহজে বোঝে যে একটা দিন আমি পারি। তো একটা দিনে যদি তুমি পারো এস্টাবলিশ করতে পারো, একটা দিন শনিবার আমি প্লাস্টিক ব্যবহার করি না, কোনো রকমের প্লাস্টিক ব্যবহার করি না, তাহলে চেষ্টা করো শনি আর রবি 2 দিন করতে পারো কিনা। ক্রমে ক্রমে 7 দিনে যাওয়া। পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে বিএসইসি, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সমন্বয়ে আলাদা টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বুধবার রাজধানীর একটি হোটেলে পুঁজিবাজার নিয়ে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় পুঁজিবাজারে আস্থা ফেরাতে প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। দেশের পুঁজিবাজারের বর্তমান চিত্র ও করণীয় নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন। এতে পুঁজিবাজারের উন্নয়নে নিজেদের মতামত তুলে ধরেন সংশ্লিষ্টরা। যদি ব্যালেন্স শিটটা দেখতে পারতেন,
তাহলে সেই শেয়ারের ভ্যালু এরকম থাকার কথা না। তালিকাভুক্ত কোম্পানির প্রতিনিধিরা বলেন, বাজারে ভালো প্রতিষ্ঠান আনতে সরকারকেই আদর্শ পরিবেশ তৈরি করতে হবে, যাতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হয়। সারা জীবনের সঞ্চয় চাকরি বাকরি করে পেনশন নিয়ে এসে ওই টাকাটা দিয়ে তাদের সংসার চলে, তখন মনে করছে পুঁজিবাজারে কিছু বিনিয়োগ করলে হয়তো, এবং অনেকে একদম সর্বশান্ত হয়ে গেছে। তো এটা আমাদের কারোই কাম্য নয়। পুঁজিবাজারে সঠিক পরিবেশ আনতে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিলেও কিছু কর্মকর্তার অসহযোগিতায় সুফল মিলছে না বলে অভিযোগ করেন আইসিবি চেয়ারম্যান। অসাধু কর্মকর্তাদের সরিয়ে দেয়া তাগিদ দেন তিনি। আর যে সচিব এই কথা ওই কথা এক্সকিউজ দেখাবে তাকে সরাই দেন, কাজটা হবে। আস্ক দেম, বলে ইউ ডু দিস, অথবা উইল পুট ইউ সামওয়্যার এলস, ও কাজটা হবে। এ সময় পুঁজিবাজারের টেকসই উন্নয়নের জন্য আলাদা টাস্কফোর্স গঠন করা হচ্ছে বলে জানান বিএসইসি চেয়ারম্যান। আর বাজারের জন্য প্রয়োজনীয় সংস্কার চলবে বলে আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এই সপ্তাহে বা নেক্সট সপ্তাহে দেখবেন যে আমরা একটা জয়েন্ট টাস্ক ফোর্স করছি এফআইডি-কে সহ নিয়ে, কি ফ্রেমওয়ার্কগুলো তৈরি করা যায়, যে বড় কোম্পানি, দেশি বড় কোম্পানিগুলো কিভাবে আসলে মানি মার্কেট থেকে ক্যাপিটাল মার্কেট মুখী করা যায়। পুঁজিবাজারকে গতিশীল করতে বন্ড মার্কেট শক্তিশালী করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরুতেই শেয়ার বাজারের খবর। সপ্তাহের চতুর্থ কার্য দিবসে ইতিবাচক দেশের 2 শেয়ার বাজার। বুধবার ডিএসইর প্রধান সূচক বেড়েছে 49.98 পয়েন্ট। আগের দিনের চেয়ে লেনদেনও বেড়েছে 40 কোটি টাকার বেশি। শেয়ার দর বেড়েছে প্রায় 74 ভাগ প্রতিষ্ঠানের। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 25.81 পয়েন্ট। বুধবার দিনের শুরু থেকেই ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 30 মিনিটে প্রধান সূচক বাড়ে প্রায় 31 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চলতে থাকে সূচকের উত্থান পতন। তবে দিন শেষে ডিএসই সূচক 49.98 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4767 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয় 413 কোটি 21 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় 40 কোটি 50 লাখ টাকা। হাত বদলে অংশ নেয়া 400টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 295টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 46টি এবং অপরিবর্তিত 59টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম লাভেলো, দ্বিতীয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস, তৃতীয় অবস্থানে ব্র্যাক ব্যাংক। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় এডিএন টেলিকম, তৃতীয় অবস্থানে নিউ লাইফ ক্লোথিংস। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 25.81 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 13,234 পয়েন্টে। লেনদেন 43 কোটি 79 লাখ টাকার শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক খাতে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছে দেশের টেক জায়ান্ট ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এবং প্রসাধনী খাতে এ পুরস্কার জিতেছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ। মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে পরিবেশ বান্ধব 30টি প্রতিষ্ঠানকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড তুলে দেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনের কাছ থেকে অ্যাওয়ার্ড ও ক্রেস্ট সনদ গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের উপ ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী। অন্যদিকে স্কয়ার টয়লেট্রিজের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদ। অনুষ্ঠানে 2 কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভারতের আদানি পাওয়ার লিমিটেডকে 336 মিলিয়ন মার্কিন ডলার বকেয়া পরিশোধ করেছে। এই অর্থ পরিশোধ করা হয়েছে 2025 সালের মার্চ পর্যন্ত আদানির সরবরাহকৃত বিদ্যুতের বিনিময়ে। আদানি পাওয়ার নিশ্চিত করেছে তারা বিলম্বে পরিশোধের জন্য ধার্য প্রায় 20 মিলিয়ন ডলার সারচার্জ মওকুফ করেছে। এই মওকুফের শর্ত ছিল 30 জুনের মধ্যে বকেয়া পরিশোধ করতে হবে। এ বিষয়ে পাওয়ার ডিভিশনের সচিব ফারজানা মমতাজ জানান, মঙ্গলবার আদানিকে বকেয়া টাকা পরিশোধ করা হয়েছে। এই অর্থ পরিশোধ সম্ভব হয়েছে বিদ্যুৎ বিল পুনরুদ্ধার এবং অর্থ বিভাগের ভর্তুকি সহায়তার মাধ্যমে। তবে আর্থিক নিষ্পত্তি সত্ত্বেও এখনও কয়লার দাম নিয়ে দ্বন্দ্ব রয়েছে।
চট্টগ্রাম বন্দরে আলোচিত নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটি নিজেরাই পরিচালনার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এজন্য প্রয়োজনীয় অর্থ অনুমোদনের জন্য ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। তবে দীর্ঘ সময় পর টার্মিনাল পরিচালনায় বন্দর কতটা সক্ষমতার পরিচয় দিতে পারে সেটি নিয়ে চলছে নানামুখী আলোচনা। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 6 জুলাই। নতুন অপারেটর নিয়োগে কোনো সিদ্ধান্ত না আসায় টার্মিনালটি নিজেরাই পরিচালনার প্রস্তুতি নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে 6 মাস টার্মিনাল পরিচালনা করতে চায় বন্দর কর্তৃপক্ষ। এজন্য খরচ হবে প্রায় 42 কোটি টাকা। বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক রাখতে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে সংস্থাটি। 6 জুলাইয়ের পরে আমরা এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। যদি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে সেটা চালাতে হয়, আমরা সব ধরনের প্রস্তুতিও নিয়ে রাখতেছি। 950 মিটার দীর্ঘ এনসিটি টার্মিনালে রয়েছে 5টি জেটি। গত বছর মোট কন্টেইনারের 44 ভাগ হ্যান্ডলিং হয়েছে এই টার্মিনালে। বন্দরের ব্যবস্থাপনায় টার্মিনালটি চালু রাখার বিষয় নিয়ে আলোচনা চলছে ব্যবহারকারীদের মধ্যে। এনসিটি চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পদ। এনসিটি বিদেশি কোম্পানিকে কেন দিবে? এবং এনসিটি পরিচালনা করার সক্ষমতা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ রাখে। পরিচালনা করতে পারলে আর্থিকভাবে দেশ লাভবান হবে। পুরনো কায়দায় যদি মার্চেন্ট শ্রমিক আসে অথবা বার্থ অপারেটররা যে নিয়মে শ্রমিক দিয়েছে সেইটা যদি থাকে তাহলে আমরা কোনো ভালো কিছুই আশা করতে পারি না। এই সব থেকে আমরা বেরিয়ে আসতে না পারলে কে পরিচালনা করছে আসলে এটা খুব ম্যাটার করবে বলে আমি মনে করি না। 2 দশক আগে 700 কোটি টাকা ব্যয়ে এই টার্মিনালটি নির্মাণ করা হয়, যেখানে বন্দরের নিজস্ব অর্থায়নে প্রায় 3,500 কোটি টাকার যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জয়পুরহাটে আলুর বাম্পার ফলনের পর দর পতনে বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। হিমাগারে সংরক্ষণের সুযোগ না পাওয়ায় কৃষকের ঘরেই নষ্ট হচ্ছে আলু। এই অবস্থায় উৎপাদন খরচ ও ঋণের টাকা পরিশোধ নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন তারা। গত বছর আলুর ভালো দাম পেয়ে এবার আরও বেশি জমিতে আলু চাষ করেন জয়পুরহাট সদর উপজেলার বর্গা চাষি এন্তাজউদ্দিন। জমির মালিককে দেওয়ার পর ভাগে পান 165 মন আলু। চাষাবাদ খরচ বাবদ 65 মন বিক্রির পর বাকি আলু হিমাগারে রাখতে না পেরে সংরক্ষণ করেন বাড়িতেই। এখন পচে নষ্ট হচ্ছে সেসব আলু। বাসায় রাখে এই আলু আর বেচতে পারিনি, এই আলু সম্পূর্ণ পচে শেষ হয়ে গেল। এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে 10.5 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয় জয়পুরহাটে। জেলার 21টি হিমাগারে সংরক্ষণ করা হয়েছে মাত্র 2.5 লাখ মেট্রিক টন। বাকি আলু নিয়ে বিপাকে কৃষকরা। অর্ধেক মূল্য বিক্রি করতে পারতেছি না। এই অবস্থায় দেখা যাচ্ছে যে কৃষক কি করে খাবে। হিমাগারে 60 কেজির প্রতি বস্তা আলু সংরক্ষণে এবার মোট খরচ 1,500 টাকা। এখন আলুর বাজার দর বস্তা প্রতি 900 থেকে 1,000 টাকা। হিমাগারে প্রতি বস্তায় লোকসান গুনতে হচ্ছে 500 থেকে 600 টাকা। এই বাজারে আলু তো 600 টাকা বস্তা, 650 টাকা লস গুনতে হচ্ছে। সংরক্ষিত আলুর বিপরীতে সংরক্ষণকারীদের মোটা অঙ্কের ঋণ দিতে হয় হিমাগার মালিকদের। দাম নিম্নমুখী হওয়ায় পুঁজি হারানোর শঙ্কায় রয়েছেন তারা। এছাড়া বাজারে সরবরাহ বেশি থাকায় হিমাগার থেকেও বিক্রি হচ্ছে না আলু। গতবার এই সময় আপনার প্রায় 40,000 বস্তা আমাদের স্টোর থেকে ডেলিভারি হয়েছিল, আর এখন এবছরে আমাদের ধরেন প্রায় 1,000 বস্তা আলু বের হয়নি। কৃষি বিপণন বিভাগ জানায় কৃষকের ঘরে আলু অতিরিক্ত তাপমাত্রায় নষ্ট হচ্ছে। দ্রুত এসব আলু বাজারজাত করায় সরবরাহ বেড়ে দাম কম পাচ্ছেন তারা। কৃষকের হাতে সংরক্ষিত যে আলুগুলো রয়েছে অতিরিক্ত তাপমাত্রার কারণে আলুগুলো নষ্ট হওয়ার সুযোগ রয়েছে, যার কারণে কৃষকের এই সংরক্ষিত আলু বাজারজাত করতে হচ্ছে। এজন্য বাজারে আলুর সরবরাহটা তুলনামূলক বেশি রয়েছে, যার কারণে দাম কিছুটা কম রয়েছে। আর্থিক ক্ষতি কমাতে দ্রুত এসব আলু রপ্তানি অথবা সরকারি ব্যবস্থাপনায় ক্রয় করে বিকল্প খাদ্য তৈরির উদ্যোগ নেওয়ার দাবি কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর বেড়েছে যুক্তরাষ্ট্রের ডলারের, বিনিময় হচ্ছে 122 টাকা 90 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডেরও দর বেড়েছে, বিনিময় হচ্ছে 172 টাকা 38 পয়সায়।
বেড়েছে ইউরোর দর, বিনিময় হচ্ছে 147 টাকা 4 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। বেড়েছে সৌদি রিয়ালের দর, বিনিময় হচ্ছে 32 টাকা 92 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও বেড়েছে, বিনিময় হচ্ছে 33 টাকা 63 পয়সায়। দর বেড়েছে কুয়েতি দিনারের, বিনিময় হচ্ছে 404 টাকা 9 পয়সায়। এছাড়া বেড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর, বিনিময় হচ্ছে 29 টাকা 16 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।